ওকে। জি, স্ক্রিন শেয়ার করেন, করে শুরু করুন। স্ক্রিন দেখা যাচ্ছে না? জি, দেখা যাচ্ছে। ফুল স্ক্রিন করে নেন। ওকে। জি। আপনার সাউন্ড আসতেছে না। আসসালামু আলাইকুম সবাইকে। হুম। আমি নাহিদা আরবি। আপনাদের যে কোর্সের যে পার্ট, ক্লায়েন্ট কমিউনিকেশন, সেটা সেই পার্টটুকু জাস্ট কন্ডাক্ট করব আমি। তো যেহেতু আজকে আমাদের এই ক্লায়েন্ট কমিউনিকেশনের পার্টের প্রথম ক্লাস, তো আমরা জাস্ট একটু বেসিক গুলা নিয়ে আলোচনা করব। যেহেতু কমিউনিকেশন নিয়ে বলছি, যে কমিউনিকেশন নিয়ে আমরা এই কোর্সটা করব, তো তার আগে কিছু বেসিক ধারণা আমাদের নিয়ে নেওয়াটা প্রয়োজন কমিউনিকেশন নিয়ে, যে কমিউনিকেশন জিনিসটা কি, কিভাবে এটা মানে ইভ্যালুয়েট হলো, এই পর্যায়ে আসলো, বা কিভাবে আমরা কাজ করছি। তো সেগুলো নিয়ে আমরা আজকে একটু টুকটাক আলোচনা করব। আজকে ক্লাসটা খুবই বেসিক থাকবে। আচ্ছা, আর যতক্ষণ ক্লাসটা চলবে আমি আমার কথাগুলো বলবো, এবং আমি শেষে আপনাদেরকে সুযোগ দিব প্রশ্ন করার, যদি কোনো প্রশ্ন থেকে থাকে। তো আশা করি থাকবে না, তারপরেও আমি ক্লাস শেষে আপনাদেরকে সুযোগ দিব। তো চলেন শুরু করা যায়। আজকে আমরা কমিউনিকেশনের প্রসেস গুলো নিয়ে একটু জানবো। ওকে, লেটস স্টার্ট। তো যে বিষয়টা নিয়ে বলছিলাম শুরুতে, যেহেতু আমাদের টপিকটাই হচ্ছে ক্লায়েন্ট কমিউনিকেশন, তো আমাদের প্রথমেই জানতে হবে যে কমিউনিকেশন জিনিসটা আসলে কি, হোয়াট ইজ কমিউনিকেশন। তো কমিউনিকেশন জিনিসটা হচ্ছে, তো দেখেন, সচরাচর আমরা সকালে ঘুম থেকে উঠে রাতে ঘুমোতে যাওয়া পর্যন্ত কোনো না কোনো ভাবে, কোনো না কোনো দিক থেকে কমিউনিকেট করি। আমাদের হয় বাসার মানুষের সাথে, যদি ওয়ার্ক প্লেসে যাই সেখানে ওয়ার্ক প্লেসের সেই মানুষগুলোর সাথে। এক্সকিউজ মি, আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ, ক্লিয়ার আছে। তো তো আমরা খুব স্পন্টেনিয়াসলি এই কাজগুলো করি, এই জন্য আমরা বুঝতে পারি না যে এই জিনিসটা আমাদের জন্য আসলে কতটা ইম্পর্টেন্ট, এবং এই জিনিসের ইম্পর্টেন্স নিয়ে আমরা সেভাবে চিন্তা করি না কখনো। তো আসুন শুরুতে আমরা একটু জানি যে কমিউনিকেশন জিনিসটা কি। Communication is an integral part of our daily lives, enabling us to connect, share, and exchange thoughts, ideas, and information with one another. অর্থাৎ যোগাযোগ আমাদের দৈনন্দিন জীবনের এমন একটি অবিচ্ছেদ্য অংশ, যেটা আমাদেরকে একে অপরের সাথে চিন্তা, ধারণা এবং তথ্য সংযোগ করতে, শেয়ার করতে এবং বিনিময় করতে সক্ষম হয়। এখনের খুব ফেমাস একটা বিষয় হচ্ছে, আমরা সচরাচর ফেসবুক বা সোশ্যাল নেটওয়ার্কিং সাইট গুলো দেখতে থাকি, এবং যখনই আমাদের কিছু একটা পছন্দ হয় বা ভালো লাগে, সেটা আমরা আরেকজনের কাছে পাস করে দিই দেখার জন্য। এটাও কিন্তু ওয়ান কাইন্ড অফ কমিউনিকেশন। একজন আরেকজনের সাথে যোগাযোগের এই বিষয়গুলোই হচ্ছে, মানে এই যোগাযোগ যেভাবে করি আমরা স্পন্টেনিয়াসলি করি, এবং আমরা খেয়াল করি না যে আসলে কতটা ইম্পর্টেন্ট আমাদের এই কমিউনিকেশনটা আমাদের জন্য, আমাদের ডেইলি লাইফ, সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত। একটা দিন ইন্টারনেট না থাকলে বা কমিউনিকেশনের এই যে, এখন তো এগুলো ডিজিটালাইজড হয়েছে, কমিউনিকেশন তো আসলে সবকিছুই, মুখে কথা বলা থেকে শুরু করে এভরিথিং হচ্ছে কমিউনিকেশনের আন্ডারেই পড়ে, যা দিয়ে আমরা আমাদের মনের ভাবটা প্রকাশ করতে চাই, আমরা শেয়ার করতে চাই একটা জিনিস, সেগুলোই কমিউনিকেশনের আন্ডারে পড়ে। কিন্তু আমরা আসলে বুঝতে পারি না যে এই জিনিসটা কোন কোন ক্ষেত্রে আমরা ব্যবহার করছি, কতটা ইম্পর্টেন্স আছে এই জিনিসটা। আচ্ছা, মুভ অন টু দ্য নেক্সট টপিক, উইচ ইজ টাইপস অফ কমিউনিকেশন। কি কি ধরনের কমিউনিকেশন আছে, আমরা কিভাবে একে অপরের সাথে যোগাযোগ করি, কিভাবে কোন কোন মাধ্যমগুলো ব্যবহার করি আসলে। শুরুতে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ভার্বাল কমিউনিকেশন।
ভার্বাল কমিউনিকেশন বলতে এই যে আমি মুখে কথা বলছি আপনারা শুনতে পাচ্ছেন, এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ ভার্বাল কমিউনিকেশন। সচরাচর সামনাসামনি যখন আমরা একজন আরেকজনের সাথে কথা বলি, মুখে ফোনে কথা বলি, তখন আমরা হচ্ছে ভার্বাল কমিউনিকেশন ইউজ করতে পারি। ভার্বাল কমিউনিকেশন ইজ ওয়ান অফ দ্য মোস্ট কমনলি ইউজ এবং ফ্যামিলিয়ার ফর্ম অফ হিউম্যান ইন্টারাকশন। ফ্যামিলিয়ার ফর্ম কেন বলা হয়? কারণ কথা বলেই আমরা সচরাচর কমিউনিকেট করে থাকি, এটাই হচ্ছে ভার্বাল কমিউনিকেশন। তো এর পরে আসে হচ্ছে নন ভার্বাল কমিউনিকেশন। নন ভার্বাল কমিউনিকেশন হচ্ছে এমন কিছু কমিউনিকেশন যেগুলোতে আহ ভাষা ব্যবহার করা হয় না, যেখানে হচ্ছে আমরা মানে কথা বলি না, হয়তো অথবা কোনো জেস্টার ইউজ করি। আহ, অথবা আমরা যখন গাড়ি করে যেতে থাকি, তখন রাস্তায় যখন আমরা রেড লাইট দেখতে পাই, তখন আমরা কি করি? থেমে যাই। আবার লাইটটা গ্রিন হয়ে গেলে আমরা হচ্ছে আগে, এটা হচ্ছে একটা নন ভার্বাল কমিউনিকেশন, যেখানে কোনো ধরনের কথা ব্যবহার করা হয় না, জাস্ট ইশারা ইঙ্গিত এগুলো দিয়ে এই কমিউনিকেশনটা সারা হয়। যেহেতু যারা ধরেন কথা বলতে পারে না, তারা কিভাবে কমিউনিকেট করছে? তারা তো এই এই সোর্সটাই ইউজ করছে, ইশারা ইঙ্গিতের মাধ্যমে। এটাকে আরেকভাবে ভিজুয়াল কমিউনিকেশনও বলা যায়, যেটা আমরা আসবো নেক্সট পার্টেই। আচ্ছা, এন্ড দ্য নেক্সট ইজ রিটেন কমিউনিকেশন, 3 নাম্বারটা। রিটেন কমিউনিকেশনকে লিখে যে কমিউনিকেশন গুলো করা হয়, যেমন আমরা একজন একজনকে ইমেইল পাঠাচ্ছি। আগে পাঠানো হতো চিঠি, এখন ইমেইল পাঠানো হয় মেসেঞ্জারে, হোয়াটসঅ্যাপ ইউজ করে। এগুলাই বিভিন্ন সোশ্যাল নেটওয়ার্কিং সাইটস ইউজ করে আমরা একজন আরেকজনকে মেসেজেস পাঠাই। তো এগুলো হচ্ছে রিটেন কমিউনিকেশনের আন্ডারে পড়ছে। ঠিক আছে? রিটেন কমিউনিকেশন আর ফার্স্টে এখানে ভার্বাল কমিউনিকেশন, এই দুইটা অনেকটা একই জিনিস, কারণ দুইটাতেই ভার্ব ইউজ, মানে ভার্বাল বিষয়গুলো ইউজ করা হয়, দুইটাতেই ধ্বনি ব্যবহার করি আমরা। আর নন ভার্বাল কমিউনিকেশনের সাথে এই পার্টের ভিজুয়াল কমিউনিকেশনের মিল আছে, কারণ এখানে কোনো কথা বলা হয় না, জাস্ট দেখে আরেকটা জিনিস বুঝে জাস্ট ইশারা ইঙ্গিতের মাধ্যমে এটা বোঝানো হয়। যেমন রাস্তায় যখন ট্রাফিক পুলিশ দাঁড়িয়ে থাকে, ট্রাফিক পুলিশের ওই ইশারাটাই হচ্ছে ওয়ান কাইন্ড অফ ভিজুয়াল অথবা নন ভার্বাল কমিউনিকেশন, যেটাতে সে আমাদেরকে দেখায় যে সামনে যাও অথবা থামো। তার সেই আকার ইঙ্গিতে আমরা বুঝতে পারি যে সে কি করতে চাচ্ছে। তো এই ছিল কমিউনিকেশনের 4টা পার্ট, যেগুলো টুকটাক আমরা ব্যবহার করে থাকি, কিন্তু আসলে চিন্তা করি না এগুলো নিয়ে খুব একটা, যে কি কোনটা করছি, কিভাবে করছি। আহ এগুলো জানাটা আমার মনে হয় আমাদের জন্য খুব প্রয়োজন শুরুতেই, এই বেসিক বিষয়গুলো। ওকে, মুভিং অন টু দ্য নেক্সট টপিক, which is the evaluation of communication. ইভ্যালুয়েশনটা কিভাবে হয় কমিউনিকেশন? একদম শুরুতে আমরা সবাই জেনে আসছি, যখন আমরা পড়ালেখা করি, আমাদেরকে আদিম যুগের মানুষদের কথা বলা হয় যে তারা যখন কমিউনিকেট করতে চাইতো, যদি দূরে কেউ গেছে তার সাথে যদি কমিউনিকেট করতে চাইতো, তাহলে তারা এক জায়গায় আগুন লাগিয়ে দিত। আগুন লাগিয়ে সেই ধোঁয়াটা দেখে দূরের কেউ বুঝতে পারতো যে ওইখানে কেউ তাদেরকে ডাকছে, সেখানে তার কোনো প্রয়োজন আছে। তো সেখান থেকে তারা ওই জায়গায় আসতো, এসে তাদের যেই কমিউনিকেশনের যে প্রসেসটা, এইভাবে তারা কমপ্লিট করতো দূরের মানুষের সাথে কমিউনিকেট করার যে বিষয়টা। তো আহ, এইখান থেকে, তখন থেকে মানুষ আসলে বুঝতে শিখলো যে কিভাবে তাদেরকে আগাতে হবে তাদের এই বিষয়টা নিয়ে। যে কারণ এই যে একটা প্রসেস যেখানে আগুন জ্বালাচ্ছে, এখন কেউ যদি সেই আগুনটা চোখে না দেখে, ধোঁয়াটা, তাহলে কেউ বিপদে পড়লে কেউ বুঝতেও পারতো না যে এখানে কেউ বিপদে পড়েছে, তাকে এসে সাহায্য করতো। তো সেখান থেকে মানুষের উপলব্ধি শুরু হয় যে না, কমিউনিকেশনের এই বিষয়টাকে আস্তে আস্তে মডার্নাইজ করতে হবে। তো এই মডার্নাইজ এর প্রসেসটা শুরু হয় সেখান থেকে। আস্তে আস্তে মানুষ ধাপে ধাপে, তারপরে মানুষ ব্যবহার করা শুরু করে কবুতর, পিজন। অ্যাকচুয়ালি মানুষ কি করে, কবুতরের মাধ্যমে বিভিন্ন মেসেজ একটা জায়গা থেকে আরেকটা জায়গায় পাঠানো শুরু করে। যেহেতু মানে কবুতর একটা সোর্স ছিল যেটাকে ব্যবহার করে এক জায়গা থেকে আরেক জায়গায় চিঠি বা কিছু একটা পাঠানো যেত, অথবা কোনো একটা নিউজ পাঠানো যেত, তখন আস্তে আস্তে মানুষ ওই বিষয়টা ইউজ করে। যেহেতু ধোঁয়া বা এটা থেকে এটা একটু ইফেক্টিভ ছিল, একটু আরেকটু আগায় আর কি এই বিষয়টা শুরু হয়। তো তারপরে এরপরে আস্তে আস্তে চিঠি আবিষ্কার হয়, লেখা চিঠি। সেটা হচ্ছে ধরেন আজকে চিঠি লিখলে সেটা পৌঁছাতে 2 দিন সময় লাগছে। ঠিক আছে?
চিঠি আবিষ্কার হওয়ার পরে আস্তে আস্তে শুরু হয় হচ্ছে টেলিগ্রাম, যেখানে গুনে গুনে কথা লিখতে হতো। আমরা এখন যেমন আনলিমিটেড বিষয়পত্র লিখে থাকি আমাদের মেসেজে ইমেইলে। তো তখন এরকম আনলিমিটেড বিষয়টা ছিল না। তখন হচ্ছে ওইখানে কিছু শব্দ, যেগুলা প্রত্যেকটা শব্দ আলাদা আলাদা করে কষ্ট ছিল। প্রত্যেকটা শব্দ কেন বলবো, প্রত্যেকটা লেটার, এবং সেটা এখানে ডিকোড এনকোডের মাধ্যমে আরেকটা সাইডে গিয়ে সেটা আরেকজন মেসেজটা পেত। তো এটাও ছিল কিছুটা সময়সাধ্য বিষয়। তারপরে আস্তে আস্তে টেলিফোনের আবিষ্কার, টেলিফোন থেকে মোবাইল ফোন, কম্পিউটার থেকে ল্যাপটপ। এরপরে আস্তে আস্তে আমাদের হাতে চলে আসলো যে মোবাইল, সেই মোবাইলটাই হয়ে গেল আমাদের সবচেয়ে রিলায়েবল সোর্স ধীরে। কারণ এইটা আমাদের যে প্রত্যেকে আমরা যে মোবাইলটা ব্যবহার করি সেটা এক একটা ছোট ছোট কম্পিউটারের মতো, এবং এটাতে একটা কম্পিউটারের প্রায় সকল কাজই করা যায় টুকটাক। তো এভাবে আস্তে আস্তে কমিউনিকেশনটা ইভ্যালুয়েট হয়ে আগে বাড়ছে। আর যার ফলে আজকে আমরা বাংলাদেশে বসে পৃথিবীর যে কোনো প্রান্তের যে কোনো মানুষের সাথে কথা বলতে পারছি এবং কমিউনিকেট করতে পারছি। এবং এই কমিউনিকেশনটাই কিন্তু আমাদেরকে হেল্প করেছে এই যে একটা ফ্রিল্যান্সিং এর জগৎ তৈরি করতে, যে আমি বাংলাদেশে বসে আমেরিকান একজন ক্লায়েন্টের কাজ করছি, আমেরিকায় আমেরিকায় বসে সে বাংলাদেশি একজনকে দিয়ে তার কাজটা করিয়ে নিতে পারছে। তুলনামূলক এখানে আমরা বাংলাদেশি যারা আছি, তারা যারা ফ্রিল্যান্সার আছি, তারা শুধু আমেরিকা কেন বলবো, বিশ্বের যে কোনো মানুষের যে কোনো প্রান্তের মানুষের সাথে কানেক্ট হতে পারছি। ইয়েস, যেমন আমরা এখন ক্লাস করছি, হ্যাঁ এক্স্যাক্টলি। আচ্ছা, অবশ্যই। তো এভাবে করে আসতেছি, এভাবে করে ইভ্যালুয়েট হয়েছে কমিউনিকেশনের এই পুরো প্রসেসটা শুরু থেকে এই পর্যন্ত। আচ্ছা, দেন আমরা আমাদের নেক্সট টপিকে মুভ করি। নেক্সট টপিকটা হচ্ছে হোয়াট ইজ ক্লায়েন্ট কমিউনিকেশন। আসলে ক্লায়েন্ট কমিউনিকেশনটা হচ্ছে যে কোনো একটা ব্যক্তি অথবা বিজনেসের সাথে তার ক্লায়েন্টের মধ্যে যে যোগাযোগটা হয়, তার সাথে তার ক্লায়েন্টের যে যোগাযোগটা হয়, এটা অবশ্যই একটা ফর্মাল কমিউনিকেশন। একজন আরেকজনের সাথে এই ফর্মাল কমিউনিকেশনটা তৈরি হয়। এটা একটা ফর্মাল রিলেশনশিপ বলা যায়, কারণ এখানে কেউ স্বার্থ ছাড়া কমিউনিকেট করছে না। একজন ক্লায়েন্ট তার কাজ করিয়ে নেওয়ার জন্য আপনার কাছে আসছে, এবং যে আমরা যারা ফ্রিল্যান্সার আছি আমরা তার কাজটা করে দিব, সেটার বিনিময়ে অবশ্যই আমরা একটা আহ, একটা অ্যামাউন্ট চার্জ করব। এই যে কমিউনিকেশনটা হয় একটা ক্লায়েন্ট এবং একজন ফ্রিল্যান্সারের মধ্যে, এটা একটা ক্লায়েন্ট কমিউনিকেশনের উদাহরণ। বিজনেস কমিউনিকেশনও আছে, বিজনেসদের ক্লায়েন্টদের সাথে মিটিং হয়, বিভিন্ন ধরনের বিষয় নিয়ে কথা হয়, এগুলো ক্লায়েন্ট কমিউনিকেশনের অন্তর্ভুক্ত। তো ক্লায়েন্ট কমিউনিকেশন বিষয়টা কি, আমরা যদি এক্স্যাক্টলি ডেফিনেশনটা জানতে চাই, যে ক্লায়েন্ট কমিউনিকেশন ইজ এনি কমিউনিকেশন বিটুইন অ্যান ইন্ডিভিজুয়াল অর আ কোম্পানি অর ইটস ক্লায়েন্ট। অর্থাৎ ক্লায়েন্ট যোগাযোগ হলো একটি ব্যক্তি এবং একটি কোম্পানি এবং তাদের ক্লায়েন্টের মধ্যে যোগাযোগ। দিস ইনক্লুডস রিটেন অ্যান্ড ভার্বাল কমিউনিকেশন। এটার মধ্যে কেমন কেমন কমিউনিকেশন থাকতে পারে, রিটেন কমিউনিকেশন হতে পারে, ভার্বাল কমিউনিকেশন হতে পারে। যেমন ইমেল অ্যান্ড ফোন কল। ইমেল ফোন কল তো হতেই পারে, ফেস টু ফেস তো এই কমিউনিকেশনটা হতে পারে যদি ক্লায়েন্ট বা বিজনেস টা একই এরিয়ার মধ্যে থেকে থাকে, যেখান থেকে তাদের হচ্ছে মিটিং করাটা ইজি হবে ফেস টু ফেস। অথবা কেউ যদি দেশের বাইরে থাকে সেই ক্ষেত্রে ইমেল ব্যবহার করে, ফোন কল তো হতেই থাকে, ফোন কলস এর এই কমিউনিকেশনটা। তো ক্লায়েন্ট কমিউনিকেশন বিষয়টা কি, ক্লায়েন্ট কমিউনিকেশনটা বিষয়টা হচ্ছে ক্লায়েন্টের সাথে যে যোগাযোগটা করে কোনো ব্যক্তি বা কোম্পানি তাদের ক্লায়েন্টের সাথে যে যোগাযোগ, এটাই হচ্ছে মূলত ক্লায়েন্ট কমিউনিকেশন। আচ্ছা, ক্লায়েন্ট কমিউনিকেশনটা জানলাম, তাহলে এখন জানতে চাই যে ক্লায়েন্টটাকে, ক্লায়েন্ট বলতে আমরা কাকে বুঝাচ্ছি। একজন ক্লায়েন্ট হচ্ছে এমন একজন ব্যক্তি বা ব্যবসা প্রতিষ্ঠানও হতে পারে, যিনি তার একটা নির্দিষ্ট চাকরি বা নির্দিষ্ট একটা কাজ করে নেওয়ার জন্য এখানে এখানে আমরা বলছি ফ্রিল্যান্সার খুঁজছেন বলার কারণটা হচ্ছে, যেহেতু আমরা এই ফাইবার কমিউনিকেশন নিয়ে কাজটা মানে এই কমিউনিকেশন নিয়ে এটা করছি, ক্লাসটা করছি, তাই এটা এভাবে সহজ করার জন্য বলা যে একজন ক্লায়েন্ট হলো এমন একজন ব্যক্তি যিনি তার একটা নির্দিষ্ট কোনো
প্রজেক্টে কাজ করানোর জন্য, স্পেসিফিক কোন একটা জব করিয়ে নেওয়ার জন্য একজন ফ্রিল্যান্সার খুঁজছেন। ক্লায়েন্টস ক্যান বি ইন্ডিভিজুয়ালস, স্মল বিজনেস অর লার্জার কোম্পানি। ক্লায়েন্ট কি হতে পারে? একজন ইন্ডিভিজুয়াল, একজন আলাদা ব্যক্তি হতে পারে, তার ছোট একটা বিজনেস থাকতে পারে, স্মল বিজনেস হতে পারে কোনো একটা, অথবা কোনো বড় কোম্পানিও হতে পারে, ক্লায়েন্ট হিসেবে আসতে পারে। বড় বড় কোম্পানিরও এই ধরনের তো অবশ্যই কাজ করিয়ে নেওয়া প্রয়োজন, কারণ এই ফ্রিল্যান্সিং জগৎটাই হচ্ছে তৈরি হয়েছে এভাবেই, যেখানে যোগাযোগের মাধ্যমে একজন আরেকজনের কাজটাকে সহজ করে দেওয়া হয়। ঠিক আছে? তো এই যে ক্লায়েন্ট আছে, যে যে ক্লায়েন্ট গুলোর সাথে আমরা সচরাচর আমাদের যোগাযোগটা কোন সময় হয়, যখন আমরা ফ্রিল্যান্সিং এই জগতে ঢুকি, যখন আমরা এখানে কাজ করতে যাই, তখন আমাদের ক্লায়েন্টের সাথে যোগাযোগ হয়। প্রত্যেকটা ক্লায়েন্টের আলাদা আলাদা স্পেসিফিক জব আছে, আলাদা আলাদা স্পেসিফিক একটা প্রজেক্ট আছে, যে প্রজেক্টের কাজটা সে বাকিদেরকে দিয়ে করিয়ে নিতে চায়, এবং করিয়ে নিতে চাওয়ার উপর তারও কিছু শর্ত আছে। সে দেখে যে কত কম সময়ে, কত এফিশিয়েন্টলি একজন মানুষ তার এই কাজগুলো করে দিবে, এবং সেখানে তার কত কম খরচ হবে সেটা অবশ্যই দেখবে। এটা ওয়ান কাইন্ড অফ বিজনেস ডিল মতো বিষয়টা, একজনের সাথে বিজনেস ডিল হওয়ার মতোই বিষয়টা। ওকে, এখন আসি হচ্ছে টাইপস অফ ক্লায়েন্টস ইন ফাইবার। ফাইবারে কি কি ধরনের ক্লায়েন্ট থাকতে পারে? ফাইবারে আমরা তিন ধরনের ক্লায়েন্ট দেখতে পাই। একটা হচ্ছে বিজনেস ক্লায়েন্ট, সেকেন্ড ওয়ান হচ্ছে ফাইবার সিলেক্ট ক্লায়েন্ট, এন্ড দ্য থার্ড ওয়ান হচ্ছে নিউ ক্লায়েন্ট। এখানে বিজনেস ক্লায়েন্ট হচ্ছে মোস্ট ভ্যালুয়েবল ক্লায়েন্টস এর মধ্যে একজন, কারণ হচ্ছে তাদের থেকেই দেখা যায় যে এক্সপেন্সিভ কাজগুলো পাওয়া যায়, যেখান থেকে লাভবান হওয়ার ইয়েগুলো বেশি। এবং এই কাজগুলো হচ্ছে যখন যারা ফ্রিল্যান্সিং জগতে বেশ কিছু বছর কাজ করে ফেলে, যখন তারা এক্সপার্ট হয়ে যায়, তাদের সাথেই দেখা যায় বিজনেস ক্লায়েন্টদের যোগাযোগটা বেশি হয়। এর পরের ধাপে হচ্ছে নেক্সট আসে হচ্ছে ফাইবার সিলেক্ট ক্লায়েন্ট, এবং দেন আসে হচ্ছে নিউ ক্লায়েন্ট। আমরা একটু পাশে দেখলে বুঝতে পারবো যে কিভাবে আমরা চিনবো যে কে বিজনেস ক্লায়েন্ট আর কে হচ্ছে ফাইবার সিলেক্ট ক্লায়েন্ট। এই যে লোগোটা দেখতে পাচ্ছি এখানে, এই লোগোটা থাকলে আমরা হচ্ছে বুঝতে পারবো যে ইনি হচ্ছে একজন বিজনেস ক্লায়েন্ট। এবং এই যে এখানে যে লোগোটা আছে, এটা দেখলে বুঝতে পারবো যে ইনি একজন ফাইবার সিলেক্ট ক্লায়েন্ট। আর নিউ ক্লায়েন্ট হলে সেই তার পাশে নিউ এটা এটা থাকে, যে সে একজন নিউ ক্লায়েন্ট বোঝা যায়। ওকে, এটা ছিল আমাদের ফাইবারে ক্লায়েন্টস এর লিস্ট, তিনটাই এইটা। এবং চলে যাই আমরা আমাদের নেক্সট টপিকে, which is হু আর উই, আমরা কারা। এই প্রশ্নটা রেখেছি এই কারণে যে আমাদেরকে জানতে হবে যে আমরা কারা, এবং আমরা কেন কমিউনিকেট করছি, কিসে, এটার বেনিফিটটা কি আসলে। তো আমরা হচ্ছি তারা যারা ক্লায়েন্টদেরকে তাদের চাহিদা অনুযায়ী সেই সেবাটা প্রদান করে থাকে। We are the ones who provide service to the client according to their requirements. ইন শর্ট, আমরা বলতে পারি we are the freelancer. আমরাই সেই ফ্রিল্যান্সার যারা ক্লায়েন্টদের তাদের চাহিদা মতো সেবা প্রদান করে থাকবো আসলে। হ্যাঁ, এটা ওয়ান কাইন্ড অফ, এখানে আসলে সেবা লেখার কারণটা হচ্ছে যেহেতু রিকোয়ারমেন্টস অনুযায়ী তাদের সেই পদ্ধতি, তাদের কাজগুলো করে দেওয়া হয়, এই জন্য আসলে এটা লেখা। ওকে, সার্ভিস প্রোভাইড করছি আসলে আমরা, দ্যাটস ওয়াই এখানে এভাবে করে লেখা, যে তারা যেভাবে যে রিকোয়ারমেন্টস আমাকে দিবে, আমাকে ঠিক সেভাবেই তাকে সেই সার্ভিসটা দিতে হবে। রিকোয়ারমেন্টস এর আগে পিছে করা যাবে না, কারণ হচ্ছে ক্লায়েন্টের রিকোয়ারমেন্টস হচ্ছে আমাদের মূল টার্গেট, যেটা আমরা ফুলফিল করতে চাই অন টাইম, টাইম সহ এভরিথিং সবকিছু খেয়াল রেখে। তাহলে আমরা কারা? আমরা হচ্ছে ফ্রিল্যান্সার যারা ক্লায়েন্টের রিকোয়ারমেন্টস অনুযায়ী কাজটা করবে। ওকে, মুভিং অন টু দ্য নেক্সট টপিক, which is why is effective client communication important? Effective client communication important কেন? আচ্ছা, ইফেক্টিভ ক্লায়েন্ট কমিউনিকেশন ইম্পর্টেন্ট এই কারণে, যেখানে ফার্স্টে এখানে যেটা বিষয় নিয়ে আমি বলতে চাই সেটা হচ্ছে a meaningful conversation with the client will enable you to boost business relationship. মিনিংফুল কনভারসেশন, বা যখন আপনি একটা অর্থপূর্ণ যোগাযোগ করবেন বা কথোপকথন করবেন, সেই ক্ষেত্রে ক্লায়েন্টের সাথে আপনার ব্যবসায়িক সম্পর্কটা বাড়তে সক্ষম হবে। ব্যবসায়িক সম্পর্ক যখন বাড়বে, ক্লায়েন্ট আপনার উপর রিলাই করবে যে আচ্ছা,
ঠিক আছে, সে আমার কাজটা করে দিতে সক্ষম। ক্লায়েন্ট এই রিলায়েবল যায় সোর্সটা পাবে আপনার থেকে যখন আপনি তার সাথে একটা মিনিংফুল কনভারসেশন করবেন। দ্যাটস ওয়াই এই মানে কমিউনিকেশনটা বিষয়টা তো আমরা বুঝতে পারলাম যে কমিউনিকেশন কি, বাট মিনিংফুল হবে একজন আরেকজনের সাথে, ক্লায়েন্টের সাথে আমার যে কমিউনিকেশন, এটা যদি মিনিংফুল আমি করতে না পারি তাহলে কিন্তু এটা ইফেক্টিভ হবে না, এবং ক্লায়েন্ট আমার উপর রিলাই করতে পারবে না। দ্যাটস ওয়াই এটা ইফেক্টিভ হওয়াটা খুবই প্রয়োজন। ওকে, when the communication is clear, the client knows what to expect and when to expect. এটাই বললাম, যখন কমিউনিকেশনটা ক্লিয়ার হবে তখন ক্লায়েন্ট বুঝবে যে আপনার থেকে কতটুকু সে এক্সপেক্ট করতে পারে। সে তার এক্সপেকটেশন লেভেলটা সেখানেই রাখবে। আচ্ছা ঠিক আছে, সে যেহেতু এভাবে করে প্রমিস করছে বা সে যেহেতু এটা আমাকে বলছে, তাহলে সে সেটা করে দিতে সক্ষম। বাট আপনি যদি কমিউনিকেট করে ক্লায়েন্টকে এটা বুঝাতেই না পারেন যে আপনি এই কাজটার জন্য ঠিক বা আপনি এটা করতে পারবেন, তাহলে কিন্তু ক্লায়েন্ট আপনার থেকে কোনো এক্সপেকটেশন রাখবে না, হয়তো বা আপনি এই ডিলটা করতেই পারবেন না ক্লায়েন্টের সাথে। দ্যাটস ওয়াই ক্লায়েন্ট কমিউনিকেশনটা ইফেক্টিভ হওয়াটা খুবই ইম্পর্টেন্ট। দেন ইফেক্টিভ কমিউনিকেশন আরেকটু হেল্প করে আমাদেরকে কি করতে, সেটা হচ্ছে বিভিন্ন ধরনের আহ, এই যে বিজনেস রিলেশনশিপস গুলা বিল্ড আপ করতে সাহায্য করে। এবং যখন আমরা প্রফেশনাল ক্ষেত্রে, সোশ্যাল ক্ষেত্রে যখন আমি কারোর সাথে যোগাযোগ করবো, যখন শুধু ক্লায়েন্টের ক্ষেত্রে নয়, প্রফেশনালি আমি চিন্তা করি, যখন আমি হচ্ছে কোনো একটা দোকানে যাচ্ছি কিছু কিনতে, তখন যদি আমাকে যে সেলসম্যানটা আছে সে যখন আমাকে খুব ইজিলি এক্সপ্লেন করে দিবে বিষয়গুলোকে, যে বা যে জিনিসটা আমি কিনতে চাই সেটা যদি সে আমাকে খুব সুন্দর করে এক্সপ্লেন করে বুঝা দেয় যে এটা এইভাবে আনা, বা এই জিনিসটা কেন ভালো, অন্যদের থেকে কেন এই প্রোডাক্টটা বেশি ভালো, তখন কিন্তু আমি তার এই কথায় রিলাই করে হলেও আমরা কিন্তু জিনিসটা পারচেস করি অনেক সময়। তো কমিউনিকেশনের ক্ষেত্রে ইফেক্টিভ হওয়াটা ইম্পর্টেন্ট কি, সেই আমি হচ্ছে সেই সেলারটা, আর ক্লায়েন্ট হচ্ছে সেই বায়ারটা। তো সে যদি আমার কথায় যখন রিলাই করতে পারবে, যখন সে বুঝবে যে না আচ্ছা ঠিক আছে, সে মানে এই বিষয়ে জিনিসটা আমি যখন আমি কনভিন্স হই কোনো দোকানে গিয়ে যে আচ্ছা আমি এটা কিনতে পারবো, আমাকে কনভিন্স করে ফেলে, তখন কিন্তু আমি কিনি। তো সেই সেম যখন আমি ক্লায়েন্টকে কনভিন্স করতে পারবো যে হ্যাঁ আমি কাজটা করতে পারবো, ভালোভাবেই পারবো, তখন কিন্তু ক্লায়েন্ট আমার উপর রিলাই করবে এবং আমাকে সেই কাজটা দিবে সে, যে না আচ্ছা পারবে। তখন কি তার সাথে আমার একটা বিজনেস রিলেশনশিপ বিল্ড আপ হবে। ঠিক আছে। তো এই বিজনেস রিলেশনশিপটা যখন বিল্ড আপ হবে, তখন যখন আমি তার সাথে কমিউনিকেট করে তাকে আমার তার পছন্দ মতো তার রিকোয়ারমেন্টস ওয়াইজ কাজটা করে দিতে সক্ষম হবো, সে খুশি হবে এবং তার সাথে আমার সম্পর্কটা বিদ্যমান থাকবে। ওকে, দ্যাটস ওয়াই ক্লায়েন্ট কমিউনিকেশনটা ইফেক্টিভ হওয়াটা খুবই প্রয়োজন আমাদের এই হোল ফ্রিল্যান্সিং যে জার্নিটা, এটাতে আমাদের কমিউনিকেশনটা ক্লিয়ার হওয়াটা খুব ইম্পর্টেন্ট। কমিউনিকেশনটা ক্লিয়ার না হলে দেখা যায় যে এই ক্ষেত্রে এসে অনেকে আটকে যায়, যে আচ্ছা কাজ পারে সবকিছু ঠিক আছে, কিন্তু কমিউনিকেট করে ক্লায়েন্টকে কনভিন্স করতে পারতেছে না যে আমি এটা এটা আমি পারি বা আমি এটার জন্য উপযুক্ত। ঠিক আছে। তো এই ছিল হচ্ছে কেন ইম্পর্টেন্ট, এটা নিয়ে আমরা হচ্ছে আলোচনা করলাম। দেন আসি হচ্ছে আমরা আমাদের নেক্সট টপিক, যেটা হচ্ছে স্কিলস, ক্লায়েন্ট কমিউনিকেশন স্কিলস। কি কি স্কিল থাকতে হবে ক্লায়েন্ট কমিউনিকেশন করতে গেলে, আমাদের কি কি স্কিলের প্রয়োজন, সেই স্কিল গুলো নিয়ে আমরা একটু কথা বলি। এখানে আমি কিছু স্কিলের কথা লিখে রেখেছি, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন। কিছু 13টা মতো স্কিলের কথা লিখেছি। এগুলো আসলে শুধু যে ক্লায়েন্টের সাথে কমিউনিকেট করতে গেলেই খুব প্রয়োজন বিষয়টা সেটা না, আমরা যদি সচরাচর এভরিডে তে এই স্কিল গুলাকে একটু প্র্যাকটিস করি, তাহলে নর্মাল লাইফে মানে এভরিডে লাইফেও আমাদের কমিউনিকেশন গুলো অনেক ইজি হবে। আমরা সবাই আচ্ছা, প্রথম ফার্স্ট যেটা এখানে আছে, নাম্বার 1, অ্যাক্টিভ লিসেনিং। আমরা কিন্তু সবাই খুব ভালো স্পিকার, কিন্তু সবাই খুব ভালো লিসেনার না। আমরা
যখন কারোর সাথে কথা বলি, তখন নিজেরটা যেভাবে বলে যাই, অন্যজন যখন বলে তার কথাটা কিন্তু সেভাবে করে আমরা শুনি না। শুনি হয়তোবা, পুরোটা শুনি, 50% বুঝি, 20%-এর উপর আমল করি, বাকিটুকু বাদ। তো এই জিনিসটা আমাদের আসলে অনেকেরই বিষয়টা আছে, কিন্তু এই জিনিসটা আসলে ইমপ্রুভ করতে হবে। আগে ভালো মতো শুনতে হবে। যদি এখানে আমাদের ফেস টু ফেস কথা হয় তাহলে আমাদেরকে শুনতে হবে, ফোন কলে কথা হলে শুনতে হবে, আর যদি মেসেজিং এ কথা হয় তাহলে মেসেজটা ঠিক করে পড়ে বুঝতে হবে যে আসলে এখান মানে কি বলতে চাচ্ছে। দ্যাটস ওয়াই অ্যাক্টিভ লিসেনিংটা আমাদের খুবই প্রয়োজন। আর অনেক সময় এই অ্যাক্টিভ লিসেনিং, এই বিষয়টা কেন ইম্পর্টেন্ট এখানে, কারণ হচ্ছে ক্লায়েন্টের মেসেজ যখন আমাকে কোনো একটা কাজের জন্য ক্লায়েন্ট মেসেজ করবে, আমি যদি মেসেজ গুলোকে সম্পূর্ণভাবে না পড়ে অ্যান্সার দিতে যাই, সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে ক্লায়েন্টের হাফ কথা আমি বুঝলাম, হাফ কথা বুঝলাম না, আমি একভাবে করে মেসেজ দিলাম। তখন দেখা যাবে তার রিকোয়ারমেন্টস গুলো আমি বুঝবো না যে সে আসলে চাচ্ছে কি কি। তো যখন আমরা আস্তে ধীরে বোঝার চেষ্টা করবো যে সে বলছেটা কি, একটু আন্ডারস্ট্যান্ডিং হব, তখন কিন্তু বিষয়টাকে আমি প্রপারলি বুঝতে পারবো, এবং তখন আমার কমিউনিকেশনটা আরো বেশি ইফেক্টিভ হবে ক্লায়েন্টের সাথে। আচ্ছা, নেক্সট পয়েন্ট হচ্ছে ইম্প্যাথি। এখন এখানে প্রশ্ন আসতে পারে, ক্লায়েন্টের সাথে কমিউনিকেশনটা তো খুব একটা প্রফেশনাল কমিউনিকেশন, এই ক্ষেত্রে ইম্প্যাথিটার কেন প্রয়োজন? আচ্ছা, যে অবশ্যই এটা একটা ফর্মাল কমিউনিকেশনের জায়গা, এখানে সিম্প্যাথি, ইম্প্যাথি, ইমোশন এগুলার জায়গা নেই। কিন্তু মানুষ হিসেবে আমরা কিন্তু সবাই কম বেশি ইমোশনাল, হ্যাঁ। যে আমার ইমোশনটা বুঝবে, আমি তার প্রতি একটু বেশি সফট কর্নার থাকবে আমার বেশি। কারণ হচ্ছে এখানে ইম্প্যাথি বিষয়টা এটা না যে আমি ক্লায়েন্টকে কোনো ধরনের সিম্প্যাথি দেখাবো, অবশ্যই না, এখানে কোনো সিম্প্যাথি দেখানোর বিষয় না। আমরা যদি একটু এভাবে চিন্তা করি যে আমি কোন একটা দোকানে গেলাম, দোকানদারকে একটা জিনিসের দাম জিজ্ঞেস করতেছি যে কত কত, সে আমার কথাটা খুব একটা পাত্তা দিতেছে না, অন্য ইয়েদের সাথে বেশি ইয়ে করতেছে, অথবা দোকানদার একটু বিরক্তিকর কোনো একটা রিপ্লাই দিলাম, তখন ওই দোকানের প্রতি আমার একটা বিরূপ ধারণা সৃষ্টি হবে, আমি কিন্তু ওই দোকানে সেকেন্ড টাইম আর যেতে চাইবো না। কিন্তু কোনো জায়গায় কোনো দোকানে গিয়ে আমি যদি কোনো কিছু কিনতে গিয়ে একটু ভালো ব্যবহার পাই, একটু কথাটা ভালোভাবে আমার সাথে বলে, তখন আমাদের একটা সম্পর্ক তৈরি হয় নর্মালি। তো তখন কি হয় যে ওই দোকান থেকে একবার জিনিসটা কিনে আমি যদি একটা ভালো জিনিস পাই, আমি সেকেন্ড টাইম আবার ওই দোকানে যেতে চাই, যে আচ্ছা আচ্ছা না, ওটার ব্যবহার তো খুব ভালো, সেখানে যাই। তো ইম্প্যাথি বিষয়টা এই কারণে আসে, ইম্প্যাথি আসলে বিষয়টা হচ্ছে আরেকজনের জায়গাটা বোঝা। আমি একটু আগে বলছিলাম আমরা সবাই খুব ভালো স্পিকার, কিন্তু লিসেনার হিসেবে আমরা তেমন সবাই খুব একটা ভালো না। আমরা খুব একটা ভালোভাবে অন্যের কথাগুলোকে শুনি না। ইম্প্যাথিটা এই জন্য প্রয়োজন, অন্যের যে জায়গাটা সেটাকে বোঝা। একটা রিপ্লাই একটু একটু ভালোভাবে দিলেই দেখা যায় যে আরেকজন একটু ইমপ্রেস হয়, যে একটা কথার বদলে আরেকটু মানে একটু সুন্দর করে কথাটা বলে, কথার মাঝে থ্যাংক ইউ, প্লিজ, এই যে ওয়ার্ড গুলা কিছু আছে ইংরেজিতে, এই ওয়ার্ড গুলো যখন আমরা ব্যবহার করবো, প্লিজ, উড ইউ প্লিজ, এই ধরনের ইয়েগুলা, তখন কি হবে? তখন এখানে একটা মানে এখানে একটা ইম্প্যাথি ক্রিয়েট হবে যে আচ্ছা, ক্লায়েন্টের ভালো লাগে, আচ্ছা এ তো খুব সুন্দর করে কথা বলে, বা কথা কথার ধরনটা সুন্দর। তো দ্যাটস ওয়াই কমিউনিকেশনের ক্ষেত্রে, এখানে শুধু ক্লায়েন্ট না, যে কোনো ক্ষেত্রেই কমিউনিকেট করতে গেলে আমরা যদি আমাদের হোল কমিউনিকেশনে ইম্প্যাথি বিষয়টাকে রাখতে পারি, তাহলে সেটা আরো বেশি ইফেক্টিভ হয়। ওকে, নাম্বার 3, which is keep communication centralized. কমিউনিকেশন সেন্ট্রালাইজড রাখার বিষয়টা কি আসলে? কমিউনিকেশন সেন্ট্রালাইজ বিষয়টা রাখার হচ্ছে, মানে আমি তো যেহেতু ফাইবারে একজন ক্লায়েন্টের সাথে কমিউনিকেট করব, তখন অবশ্যই সে আমার কাছে একটা নির্দিষ্ট কাজ নিয়ে আসবে, তার প্রজেক্টটা। তো আমরা চেষ্টা করব সেই প্রজেক্টটা রিলেটেড কথাগুলোই যেন থাকে, এমন কোনো কথা ওর মধ্যে বেফাস না বলে যেটাতে ওই কাজের সাথে তার কোনো সম্পর্ক নাই। এটাকে কমিউনিকেশন সেন্ট্রালাইজড রাখাটাকে এটাই বোঝাচ্ছে যে আসলে ধরেন ক্লায়েন্ট এসে তার কোনো একটা পেজ বিল্ড আপ করতে হবে। তো সেই পেজ রিলেটেড কথাগুলোই যদি আমি বেশি মানে রিলেটেড বলতে আমি বোঝাতে চাচ্ছি যে
সেইটা সম্পর্কে আপনার যত প্রশ্ন আছে, যেটা জানা আছে, সেগুলো নিয়ে যদি আপনি কথা বলতে থাকেন, তাহলে কমিউনিকেশনটা সেন্ট্রালাইজ থাকবে, একটা টপিককে কেন্দ্র করে কমিউনিকেশনটা গড়ে উঠবে। এবং সেই বিষয়টাকে যদি সেন্ট্রালাইজ আমরা থাকতে পারি, তাহলে আমাদের ক্লায়েন্টের সাথে এই ফর্মাল যে রিলেশনশিপটা, এটা আমরা বজায় রাখতে পারবো, যে হ্যাঁ আচ্ছা এইটা নিয়ে আমাদের আজকে টপিক, এটা নিয়ে কথা হচ্ছে, এরকম। ওকে। নাম্বার 4, উইচ ইজ মেনটেন রেসপেক্ট। অবশ্যই রেসপেক্ট মেনটেন করাটা তো অনেক ইম্পর্ট্যান্ট আমাদের কমিউনিকেশনের ক্ষেত্রে। যেহেতু এটা একটা ফর্মাল রিলেশনশিপ ক্লায়েন্টের সাথে, তো সেই পরিমাণ রেসপেক্ট আমার ক্লায়েন্টকে দিতে হবে। ক্লায়েন্ট যদি এসে হয়তো আপনার সাথে উল্টাপাল্টা রাগারাগিও করে, সেই ক্ষেত্রে অ্যাজ আ সেলার, অ্যাজ আ ফ্রিল্যান্সার, আপনাকে আপনার রেসপেক্টের জায়গাটা রাখতে হবে। ঠিক আছে? ইট ডাজন্ট মিন আপনাকে যা খুশি তাই বলে যাবে, আপনি এটা রিপ্লাই দিবেন, আপনি অবশ্যই রিপ্লাই দিবেন, কিন্তু সেই রিপ্লাইটাও উইথ ডিউ রেসপেক্ট হতে হবে। ঠিক আছে? এবং এটা তো গেল একটা বিষয়। আরো অনেক ভাবে আমরা রেসপেক্টটা মেনটেন করতে পারি। যেহেতু ফর্মাল রিলেশনশিপ এখানে ক্লায়েন্টের সাথে আমার, তো ক্লায়েন্টের সাথে কথা বলায় এই রেসপেক্ট বিষয়টা যাতে ফুটে ওঠে, আমরা এটা একটু চেষ্টা করবো। সেটা হচ্ছে ওভার দ্য ফোন হোক, ভিডিও কল হোক, অথবা চ্যাটের মাধ্যমেই হোক না কেন, আমরা যদি মেসেজিংও করে থাকি, যেভাবেই হোক আমরা রেসপেক্টটা মেনটেন করার ট্রাই করি। নাম্বার 5, উইচ ইজ অ্যাডাপ্টেবিলিটি। অ্যাডাপ্টেবিলিটি বিষয়টা হচ্ছে সিচুয়েশন অ্যাডাপ্ট করার যে ক্ষমতাটা, সেখানে এটাকে অ্যাডাপ্টেবিলিটি বলছি। এখন সিচুয়েশন অ্যাডাপ্ট করব কিভাবে? হতে পারে ক্লায়েন্টের সাথে কথা বলতে গেলে অনেক অ্যাডভার্স সিচুয়েশনে আপনাকে পড়তে হতে পারে। সেই অ্যাডভার্স সিচুয়েশন গুলো আপনাকে অ্যাডাপ্ট করতে হবে যখন আপনি এখানে প্রফেশনালি কাজ করবেন। তো সেই ক্ষেত্রে আপনাকে আপনার অ্যাডাপ্ট করার ক্ষমতাটা থাকতে হবে। ঠিক আছে? তো অ্যাডাপ্ট করার ক্ষমতা বলতে, ধরেন ক্লায়েন্ট আপনার কাজের মাঝখানে বললো তার আরো কিছু চেঞ্জেস লাগবে, সেই চেঞ্জেস গুলা হঠাৎ করে আপনাকে দিল এবং আপনাকে বললো যে এই চেঞ্জেস গুলা আপনাকে এটা করে দিতে হবে। এই যে চেঞ্জেস গুলা বা এই যে বিষয়গুলা যে মেনে নেওয়া এবং অ্যাডাপ্ট করা, এই এই অ্যাডাপ্টেবিলিটির ক্ষমতাটা থাকতে হবে। নাম্বার 6, which is patience. Patience, which is ধৈর্য। ধৈর্য রাখতে হবে অবশ্যই কমিউনিকেশনের ক্ষেত্রে, অধৈর্য হলে হবে না। কারণ দেখা যায় কি যে সবাই একরকম না, এক এক ক্লায়েন্টের সাথে আপনার এক এক রকম ভাবে কমিউনিকেট হবে। সবার টেম্পার লেভেল এক হবে না, সবার কথা বলা বুঝিয়ে দেওয়ার বিষয়টা এক হবে না, সবাইকে আপনি সবসময় অনলাইন পাবেন না। তো এরকম অনেক কিছু, অনেক সমস্যা আসতে পারে। তো সেই ক্ষেত্রে আপনাকে আপনার ধৈর্যটা রাখতে হবে, অবশ্যই আপনাকে পেশেন্স এর সাথে কাজ করতে হবে। পেশেন্স বা ধৈর্য হারা হলে হবে না কমিউনিকেশনের ক্ষেত্রে। দেন নেক্সট আসতেছে যেই পয়েন্টটা, নাম্বার 7, which is ask the right question. রাইট কোয়েশ্চেন আস্ক করার বিষয়টা হচ্ছে যে আমরা এই টপিক, যখন আমরা এটা নিয়ে কথা বললাম যে কিপ কমিউনিকেশন সেন্ট্রালাইজ, কমিউনিকেশন সেন্ট্রালাইজ রাখার কিন্তু আর ইম্পর্টেন্ট একটা বিষয় হচ্ছে যে আমরা যেন রাইট কোয়েশ্চেন আস্ক করি ক্লায়েন্টকে। রাইট কোয়েশ্চেন আস্কটা কিভাবে করব, সেটা হচ্ছে যে টপিক নিয়ে সে আসবে, যে টপিক নিয়ে তার কথা, সে যে কাজটা, যে প্রজেক্ট রিলেটেড, সে প্রজেক্ট রিলেটেড যেন প্রশ্নগুলো আমি ঠিকভাবে তাকে বুঝায় বলতে পারি। ধরেন আমি একটা প্রশ্ন করব, কিন্তু আমি আমার কমিউনিকেশন স্কিলের ইয়ের কারণে আমি অন্য আরেকটা প্রশ্ন করে ফেলতেছি, অন্য আরেকটা প্রশ্ন মানে সে অন্য বুঝলো বিষয়টা। তো এইরকম যেন না হয়, আমরা যেন সঠিক প্রশ্নটা করতে পারি, সেই দিকে আমরা খেয়াল রাখবো। এবং সঠিক প্রশ্নটা কিভাবে করব সেটা নিয়ে আমরা নেক্সট ক্লাসে আগামীতে আলোচনা করব অবশ্যই। আচ্ছা, দেন নেক্সট আসতেছে হচ্ছে নো ইওর ক্লায়েন্ট। আচ্ছা, ক্লায়েন্টকে জানা, এই যে ইমপ্যাথি যে বিষয়টা, ক্লায়েন্টকে জানা এটা কেন প্রয়োজন? আমরা দেখি আমাদের গ্রুপে যে আমাদের যে ইমরান ভাই আছে, উনি একটা ক্লায়েন্টের সাথে 3 বছর ধরে কাজ করছে, 2 বছর ধরে কাজ করছে। তো উনি এই জিনিসটা কিভাবে বিল্ড আপ করলো বলেন তো? যে একটা জিনিস, যে এই এই একটা ক্লায়েন্ট কেন তার কাছে বারবার ফিরে আসতেছে এবং তাকে দিয়েই কাজ করাতে, কারণ তার কমিউনিকেশন স্কিলটা এতটাই ভালো। এবং সে শুধুমাত্র যে কাজ করে গেছে প্রফেশনালি, অবশ্যই তার প্রফেশনাল কাজ করার বিষয়, সে খুবই স্কিল, সেই সেই কাজগুলো সেভাবেই করে। কিন্তু তারপরেও এই যে একটা কমিউনিকেট করার যে বিষয়টা, ক্লায়েন্টকে জানা, ক্লায়েন্টকে ডিউ রেসপেক্টটা দেওয়া, তার সাথে যে কমিউনিকেটটা স্কিলফুলি করার কারণে কিন্তু একটা ক্লায়েন্টের সাথে সে 2 বছর 3 বছর ধরে কাজ করছে। এবং তারা খুব তাকে রিলায়েবল সোর্স হিসেবে ধরে নিচ্ছে যে না, তার কাছে আসলে সে তার এক্সাক্ট কাজটা পাবে।
তো দ্যাটস ওয়াই ক্লায়েন্টকে জানাটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। এই যে ইম্প্যাথি শো করা, ক্লায়েন্টকে একটু জানার চেষ্টা করা। ক্লায়েন্টকে জানা বলতে কি, যে এখন সবার টেম্পার লেভেল বা সবার কিন্তু একই ধরনের সবাই হয় না। তো এই জন্য আমরা যদি একটু জানার চেষ্টা করি যে সে কিরকম, তার পেশেন্স লেভেলটা কিরকম, অথবা তার মানে অনেকে আছে কি যে ধরেন আপনাকে বলছে যে তার 20 লাগবে, এখন আপনি যদি 19 পর্যন্ত করে দেন অনেকে স্যাটিসফাইড হয়ে যায়। আবার অনেকে আছে আপনি যদি 20-এর জায়গায় 21 পর্যন্ত করে দেন, স্যাটিসফাইড হবে না। ঠিক আছে? তো সেই বিষয়টা জানা যে আসলে একটা মানুষকে বা একটা ক্লায়েন্টকে স্যাটিসফাইড করতে কতটুকু আপনাকে এফোর্ট দিতে হবে, সেই বিষয়ের জন্য আপনাকে আপনার ক্লায়েন্টকে জানাটা খুব ইম্পর্টেন্ট। নাম্বার 9, which is মেক কমিউনিকেশন ইজি। কমিউনিকেশনটাকে সহজ করতে হবে। কমিউনিকেশনকে কঠিন বানানোর কোনো দরকার নেই, এমন কোনো কঠিন শব্দ ব্যবহার করার দরকার নেই যেগুলোকে মানে তাকে ক্লায়েন্ট ইমপ্রেস করার জন্য। আপনি যতটুকু জানেন, যতটুকু আপনি বলে একজন ক্লায়েন্টকে বুঝাতে পারবেন আপনার কথাগুলো, ততটুকু সহজ কথা ব্যবহার করেই আপনি আপনার কমিউনিকেশনটা করেন। এটাতে কোনো মানে এটাতে কোনো বাধ্যবাধকতা নাই যে আপনাকে খুব কঠিন ভাষা ব্যবহার করে খুবই প্রফেশনালি কথা বলতে হবে না। আপনি যদি পারেন আপনার কথা বুঝিয়ে ফেলতে সহজ কথায়, সহজ ছোট কথায়, তাহলে আপনি সেইটুকুই ব্যবহার করেন। কমিউনিকেশনটাকে সহজ করেন। সহজ করলে কি হয়, ক্লায়েন্টেরও বুঝতে সুবিধা হয় আপনার কথা, এবং আপনিও আপনার কথাগুলো ইজিলি বলে দিতে পারেন। ওকে, নেক্সট পয়েন্টটা হচ্ছে অ্যাভয়েড কনফিউশন। কনফিউশন এড়ানোর কথা বলছি আমি এখানে। কনফিউশন এড়ানোর কথা বলছি মানে এমন কোনো কথা বলে কনফিউশন রেইজ করার দরকার নাই যেটাতে ক্লায়েন্টের ভিতর একটা কনফিউশন তৈরি হয়, আপনার মধ্যে একটা কনফিউশন তৈরি হয়। তো কনফিউশন ক্রিয়েট হয় এমন বিষয়গুলো অ্যাভয়েড করে কনফিউশন ক্লিয়ার হয় কিভাবে, সেই বিষয়গুলোর উপর ফোকাস করাটা খুবই ইম্পর্টেন্ট আমি মনে করি। ঠিক আছে? এখন কনফিউশন অনেক ধরনের, আসলে যতই আমরা বলি না কেন অ্যাভয়েড কনফিউশন, কনফিউশন ক্রিয়েট হয়েই যাবে। কারণ দেখা যায় কি, সচরাচর তো আমরা ক্লায়েন্টের সাথে সামনাসামনি ফেস টু ফেস কথা বলি না, মেসেঞ্জার সরি মেসেজিং এর মাধ্যমে কথা বলা হয়। তো এই আমরা যখন কারোর সাথে চ্যাট করি বা মেসেজিং এর মাধ্যমে কথা বলি, সেই ক্ষেত্রে কনফিউশন ক্রিয়েট হয় কারণ আপনার ইমোশনটা কনভার্ট হচ্ছে না তার তার পর্যন্ত। এটা যদি আপনি ক্লায়েন্ট বা প্রফেশনাল কমিউনিকেশন থেকে একটু সরেও আসেন, ধরেন আপনি একটা মেসেজ পাঠাচ্ছেন আহ মজা করে বা হাসি মুখে, বাট অন্য মানুষটা মেসেজটা পড়লো এমন ভাবে যেটা দেখে মনে হলো আপনি রাগ। তো এইরকম কমিউনিকেশনের ক্ষেত্রে মানে এই মেসেজিং এর ক্ষেত্রে এই কনফিউশনটা ক্রিয়েট হওয়াটা খুবই স্বাভাবিক। কিন্তু তারপর আমরা চেষ্টা করবো কথাগুলোকে এমন ভাবে বলার জন্য যেন কনফিউশনটা ক্রিয়েটই না হয়। ঠিক আছে? যেহেতু এটা একটা ফর্মাল ব্যাপার, ক্লায়েন্টের সাথে কমিউনিকেট করা। ওকে, নেক্সট যে বিষয়টা হচ্ছে বি কনসিস্টেন্ট। কনসিস্টেন্ট থাকাটা খুবই ইম্পর্ট্যান্ট কমিউনিকেশনের ক্ষেত্রে। যেহেতু আপনি একজন মানে এখানে সেলার অথবা ফ্রিল্যান্সার, তো কনসিস্টেন্সি বিষয়টা আপনাকে অনেক হেল্প করবে। যেখানে ধরেন ক্লায়েন্ট আপনাকে কোনো একটা মেসেজ দিল, এই তার মেসেজের রিপ্লাইটা ক্ষেত্রে আপনি যদি কনসিস্টেন্ট না হন, তাহলে কিন্তু সমস্যা। আচ্ছা, মানে আপনাকে সামঞ্জস্যপূর্ণ রিপ্লাই দিতে হবে আর কনসিস্টেন্ট হতে হবে আপনাকে আপনার জায়গা থেকে। তো সেই ক্ষেত্রে এটা গেল হচ্ছে একটা বিষয়। এবং নেক্সট যেটা আসে সেটা হচ্ছে বি ক্লিয়ার। আচ্ছা, ক্লিয়ার বিষয়টা কেন আসতেছে এখানে, যে আপনার যদি কোনো কিছুতে হ্যাঁ বলার দরকার হয় আপনি সরাসরি হ্যাঁ বলবেন। আপনি যদি কোনো কিছুতে না হয় বা আপনি যেটা পারবেন না সেটা আপনি সরাসরি না বলবেন। হ্যাঁ না এর মাঝখানে থেকে আপনার বিষয়টাকে আপনি উম, ঘোলাটে না বানানোরটাই আমাদের জন্য হচ্ছে বেশি ভালো হবে। কারণ কারণ কি, এখানে একটা প্রফেশনাল সম্পর্ক, প্রফেশনাল কথাবার্তা। এখানে যদি বিষয়টাকে আমি একটু ঘোলাটে রেখে দেই বা আমি একটা জিনিস পারবো না, বাট তারপর আমি সেটাকে পারবো বলে বিষয়টাকে চালাই দিই, তখন দেখা যাবে কি ক্লায়েন্টের সাথে সম্পর্কটা খারাপ হয়ে যায়। তো সেই ক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে, আমাদের কমিউনিকেশনের ক্ষেত্রে ক্লিয়ার থাকতে হবে, ট্রান্সপারেন্ট থাকতে হবে।
যে হ্যাঁ আমি এটা পারি, আমি এটা করে দিতে পারবো, অথবা না আমি এটা পারি না, বা তুমি যেটা চাচ্ছ সেটা আমি আসলে এভাবে করে পারবো না করে দিতে। তো সেই ক্ষেত্রে সেটাও আমাদেরকে ক্লিয়ারলি বলে দেওয়াই ভালো। ঠিক আছে। তো সেই ক্ষেত্রে আমাদের এই লাস্টের দুইটা পয়েন্ট, বি ক্লিয়ার এন্ড বি ট্রান্সপারেন্ট, যে পয়েন্ট দুটো, যে আমাদেরকে ট্রান্সপারেন্ট থাকতে হবে ক্লায়েন্টের সাথে, যে হ্যাঁ আমি অনেস্ট থাকবো আমার কমিউনিকেশনের ক্ষেত্রে। তো এখানে কোনো ডিসঅনেস্টি ব্যবহারের সুযোগ নাই। হ্যাঁ। তো ডিসঅনেস্টি পন্থা যাতে আমরা এখানে পন্থায় না যাই, সেই জিনিসটা আমরা চেষ্টা করব করার। এবং ক্লিয়ার থাকা ক্লায়েন্টের সাথে, নিজের এজেন্ডাটাকে, গোলটাকে ক্লিয়ার রাখা, যাতে আমি হ্যাঁ আমি এটা করতে পারবো, করে দিচ্ছি, পারবো না না পারবো না, এই বিষয়টা আমি নিজের বিষয়ে ক্লিয়ার থাকবো। আর কোনো কনফিউশন ক্রিয়েট করবো না ক্লায়েন্টের মধ্যে। দ্যাটস ইট। তো আজকে আমরা যে স্কিল গুলো নিয়ে কথা বললাম, এই ছিল আমাদের এখানে থাকা 13টা স্কিল, এগুলোকে এক্সপ্লেইন করলাম আমি। তো এখানে আমরা যেহেতু প্রত্যেকে আরো কিছু জানি, ক্লায়েন্টের সাথে কথা বলি, অনেক সিচুয়েশনের সামনে পড়ি, তখন কিন্তু আমরা নিজে থেকে অনেক কিছু বুঝতে শিখবো যে এটা আমাদেরকে কিভাবে কি করতে হবে। তখন দেখা যাবে যে আরো অনেক স্কিলস আমাদের নিজেদের মধ্যে ডেভেলপ হবে, যখন আমরা অ্যাকচুয়ালি ফিল্ডে এই কাজটা করব, কমিউনিকেটটা করব। এখন আমরা জাস্ট একটা কোর্স করছি, একটু জানছি, আচ্ছা আচ্ছা এই বিষয়গুলো রাখতে হবে। কিন্তু যখন আপনি অ্যাকচুয়াল ফিল্ডে কাজ করবেন, ক্লায়েন্টের সাথে রিয়েল কমিউনিকেশনটা করবেন, তখন আস্তে আস্তে আপনারা এটাও বুঝে যাবেন যে আসলে আপনাদেরকে কিভাবে এই জিনিসটাকে আগায় নিয়ে যেতে হবে। আচ্ছা, আজকের ক্লাসটা আমাদের এই পর্যন্ত। সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ একজন অ্যাক্টিভ লিসেনার হয়ে কথাগুলো শোনার জন্য, যেটা আমাদের স্কিলের প্রথম পয়েন্টটা ছিল, বি আ অ্যাক্টিভ লিসেনার। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, এখন আমি বলতে চাই যে আপনাদের কি কারো কোনো প্রশ্ন আছে এই পর্যন্ত যা যা বললাম এগুলো নিয়ে? ওকে। আশা করি আমরা সবাই ক্লিয়ারলি বুঝতে পেরেছি এতক্ষণ যা দেখানো হয়েছে। এবং ব্যাচ 7 আপনাদের নেক্সট ক্লাসে আরো ডিটেলসে থাকবে। ঠিক আছে। ওকে, নেক্সট ক্লাস কবে হবে গ্রুপে জানিয়ে দেওয়া হবে। এ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট ক্লাসে। যদি কারো কোনো কোশ্চেন থেকে থাকে, 10 মিনিট টাইম আছে, 15 মিনিট 20 মিনিট, সমস্যা নেই। কোশ্চেন থাকলে আমরা কোশ্চেন নেব, না হয় আজকের মতো এই ভাই পর্যন্তই। আমি একটু বলতাম ভাই, জি বলেন। না ক্লাসটা খুব সুন্দর লাগছে। ওকে। আসলে বায়ার মানে কি রিলেটেড মেসেজ দেয়, আমরা ফার্স্ট মেসেজ কি দিব, হুম। মানে এগুলো আর কি এগুলো নিয়ে তো আলাদা করে ডিটেলস। ডিটেলসে ক্লাস হবে। ঠিক আছে। ওকে, বায়ার মেসেজ দিলে আপনি কি রিপ্লাই দিবেন, কিভাবে ক্লায়েন্টকে কনভেন্স করবেন, সেগুলো নিয়ে আলাদা করে আরো ক্লাস হবে। আপনাদের ক্লায়েন্ট কমিউনিকেশনের ক্লাস টোটাল 3 থেকে 4টা হবে। বুঝতে পারছি। 3 থেকে 4টা হ্যাঁ হয়ে ভাই। যাওয়ার পর আপনার আর এই প্রশ্ন বা আরো যে প্রশ্নগুলো আছে সেগুলো আশা করি থাকবে না। ওকে। ঠিক আছে। আচ্ছা ভাই, যেমনটা ধন্যবাদ। বিগত ব্যাচে ছিল না। শুরুতে শুরুতে ওনাদেরও সেম কোশ্চেন ছিল যে বায়ারকে আমি কি মেসেজ দিব, বায়ারকে, বায়ার মেসেজ দিলে আমি কি রিপ্লাই দিব। হ্যাঁ, সেগুলো ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবে। এবং কিভাবে সুন্দরভাবে গোছালোভাবে দেওয়া যায় সেই বিষয়গুলো নিয়েও নাহিদা ম্যাম ক্লাস নেবে। টেনশন নেওয়ার কোনো কারণ নেই। ঠিক আছে। ওকে, ক্লাস কেমন লাগলো চাইলে আপনারা গ্রুপে স্ক্রিনশট দিয়েও জানাতে পারেন, চাইলে মন থেকেও জানাতে পারেন, বা আপনার কাছেও রাখতে পারেন, যেভাবে আপনাদের খুশি। ঠিক আছে। এটা নিয়ে আমাদের কোনো কি নাই, জোর জবরদস্তি নাই যে আপনাকে জানাতেই হবে, না হলে আপনারা আমাদের স্টুডেন্ট না, এরকম কোনো কিছু না। ওকে। ভালো লাগলে জানাবেন, না লাগলে নিজের কাছে রেখে দিবেন, কোনো সমস্যা নেই। হ্যাঁ, আর যদি খারাপও লাগে যে না এই ক্লাসটা আজকে ভালো লাগেনি, আপনি গ্রুপে পোস্ট করে জানাতে পারেন। হ্যাঁ, ওইটা আমরা ইমপ্রুভ করব আমাদের জায়গা থেকে। স্বাভাবিক, একটা ইনস্টিটিউট বা একটা আইটিতে ভালো খারাপ কিছু থাকবে, টুকটাক থাকবে, এটা স্বাভাবিক বিষয়। কিন্তু যদি বেশি থাকে, তখন ওই জিনিসগুলো যদি আমাদের জানা থাকে যে হ্যাঁ আমাদের স্টুডেন্টরা এই এই সমস্যাগুলো পাচ্ছে না, এই এই জিনিসগুলো পাচ্ছে না, ওকে, আমরা ওইটা ঠিক করব। ঠিক আছে। ওকে।
তারপর যদি দেখি ব্যাচ 7 পর্যন্ত, তো এখন পর্যন্ত কেউ বলতে পারবে না যে ভাইয়া এই ক্লাসটা বা এটা আমরা বুঝি নাই, আপনি একবার বুঝাইছেন, দ্বিতীয়বার বুঝানোর কথা বলছি বুঝান নাই। এরকমটা হওয়ার কোনো চান্স নেই এখন পর্যন্ত। এমনও হয়েছে যে একটা ক্লাস তারা পেজ বিল্ডার নিয়ে বোঝে নাই, আমি দ্বিতীয়বার ক্লাস নিচ্ছি। আরেকটা ব্যাচে তো 3বার নেওয়া হয়েছে পেজ বিল্ডারের ক্লাস। বুঝতে পারছি। ওকে, সমস্যা থাকলে অবশ্যই জানাবেন। তাহলে দেখা হবে আপনাদের ব্যাচ 7-এর সাথে নেক্সট ক্লাসে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।